নমস্কার। ওবিসি কার্ড সংক্রান্ত আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা অনেক কমেন্ট করেছেন এবং এর আগের দিন বলেছিলাম আমি এসডি অফিসে গিয়ে আপনাদের কিছু ইনফরমেশন যা পাবো আপনাদেরকে দেব। আমি আজকে আমার জব শেষে সেখানে গেছিলামও। এত ভিড় সেখানে এনসিএল নিয়ে, ওবিসি এনসিএল নিয়ে। আপনারা সবাই জানেন যে নিটের কাউন্সেলিংয়ের ব্যাপারে এনসিএল লাগছে। তো প্রচুর ভিড় ছিল আজকে সেখানে। তো আমি স্যারের সঙ্গে দেখা করতে পারিনি। তো আমি বাইরে থেকে যে তথ্যটা সংগ্রহ করতে পেরেছি আদার সোর্স থেকে, সেই তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরছি এবং যে প্রশ্নগুলো আপনারা করছেন সেই প্রশ্নের যতটা পারছি আমি সমাধান করার চেষ্টা করছি বা উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। তার আগে জেনে নিন নতুন ওবিসি তালিকার প্রধান বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে সেগুলো কি আছে। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত নতুন এই তালিকায় মোট 140টি সম্প্রদায়কে ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকাটিতে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। আরও অনগ্রসর ক্যাটাগরি এ ক্যাটাগরির মধ্যে বিলং করছে যারা, আর অনগ্রসর ক্যাটাগরি বি। এই বিভাজন সংরক্ষণ এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইটা আমি কেন বলছি, যে অনেকে প্রশ্ন করছিলেন যে কত পার্সেন্ট বা রিজার্ভেশন ক্যাটাগরিতে কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট রিজার্ভেশন আছে, সেই জন্য এই জিনিসগুলো তুলে ধরছি আপনাদের কাছে। আপনাদের কেউ কেউ প্রশ্ন করছেন, তাই এই জিনিসগুলো তুলে ধরলাম। যে ক্যাটাগরি এতে এই বিভাগে 49টি সম্প্রদায়কে রাখা হয়েছে। এই শ্রেণীভুক্তরা সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকেন। রিজার্ভেশন শতাংশ হচ্ছে 10%। আর ক্যাটাগরি বিতে যারা বিলং করছেন তাদের মধ্যে রয়েছে 91টি সম্প্রদায়কে রাখা হয়েছে, আর এদের রিজার্ভেশন শতাংশ হচ্ছে 7%। সংযোজন যেগুলো হয়েছে, যেগুলো রিসেন্টলি সংযোজন হয়েছে, নতুন এই তালিকায় বেশ কিছু নতুন সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কিছু পুরনো সম্প্রদায়ের বিজ্ঞপ্তিতে সংশোধন আনা হয়েছে। সাম্প্রতিককালে বিশেষ করে 27/5/2025 এবং 3/6/2025 তারিখের বিজ্ঞপ্তিগুলির মাধ্যমে অনেক নতুন সম্প্রদায়কে এই তালিকায় যোগ করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো মুসলিম সম্প্রদায়ের কিছু বিভিন্ন গোষ্ঠী। ক্যাটাগরি ভিত্তিক বিভাজন কি আছে? ক্যাটাগরি এ, সেটা হচ্ছে আরও অনগ্রসর। এই তালিকায় কুম্ভকার, নাপিত, যোগী, নাথ, জেলে, আনসারি, মমিন, নস্য, শেখের মতো সম্প্রদায়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া অনেকগুলো সম্প্রদায় এর মধ্যে যোগ হয়েছে। তারপর আপনার এতে যেগুলো বিতে কিছু ক্যাটাগরি ছিল, গোয়ালা, গোপ, তারপর নাপিত, আরও কিছু সম্প্রদায় রয়েছে, কর্মকার, এগুলোকে এতে আনা হয়েছে। আর ক্যাটাগরি ভিত্তিক বিতে যেটা আছে এই তালিকায় কাপাল, বৈশ্য কাপাল, কুর্মী, সূত্রধর, কর্মকার, স্বর্ণকার, সরি এর আগে কর্মকারের কথা বলে ফেলেছি, এটা কর্মকারটা বিতেই আছে। স্বর্ণকার, তেলিক, কলু, মোদক, বারুইজীবী, মালাকার, কাঁসারি, শাঁখাকার, এছাড়াও অন্য কিছু রয়েছে এবং ওবিসি বিতে। এবার হচ্ছে কাদের আবেদন করতে হবে। যাদের ওবিসি কার্ড আছে সবাইকে আবেদন করতে হবে। আবার রিপিট করছি, আপনাদের যাদেরই ওবিসি কার্ড আছে সবাইকে কিন্তু এটা আবেদন করতে হবে, নতুন পুরনো সবাইকে। এবার আপনারা হয়তো বলছেন নতুন পুরনো সার্টিফিকেট নাম্বার কোথায় পাবো, সেখানে পুরনো সার্টিফিকেট থেকে ডিজিটাল নাম্বার পাচ্ছি না। আপনারা অনেকেই প্রশ্ন করছেন, এর আগের ভিডিওতে বলেছি আমি, এই একই কথা বারবার উল্লেখ করছি আমি, সার্ভার ডাউন থাকার কারণে সেখানে কিন্তু অনেকেরই সমস্যা হচ্ছে, সার্টিফিকেট ডিটেলসটা খুঁজে পাচ্ছেন না। তবে আস্তে আস্তে শিথিল হয়ে যাবে জিনিসটা, ওয়েট করুন আপনারা, আপনাদের সবার সার্টিফিকেট নাম্বার খুঁজে পাবেন আপনারা। আর যদি এতটা খুবই চেষ্টা করার পরে যদি খুঁজে না পান, তা আমি একটা ভিডিও অলরেডি পাবলিশ করে রেখেছি, অফিস ভিজিট করে কী করে আপনারা সেই ডিজিটাল নাম্বারটি পাবেন সেটা কিন্তু আপনারা করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেটা দেখে নেবেন আপনারা। কিন্তু সবাইকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। যারা 2010-এর আগে আছেন, 2004, 2, যত আগে হোক না কেন, আপনারা চেক করে দেখবেন, যদি পান খুব ভালো কথা। কয়েকদিন পরে জিনিসটা শিথিল হলে পরে, কারণ এখন তো সার্ভারে প্রচুর প্রেশার আছে, এখন হয়তো নাও খুঁজে পেতে পারেন। 2-4 দিন পরে ট্রাই করুন, হয়তো যদি খুঁজে পান, নাহলে ওই ব্যবস্থা অবলম্বন করুন যেটা অফিস ভিজিট করে অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা যায়। ইনকাম সার্টিফিকেট সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের, আমি এর আগের ভিডিওতেও বলেছি, তা সত্ত্বেও আপনারা সেই একই প্রশ্ন করে আছেন। আমি বারবার বলেছি স্কিপ না করে ভিডিওটি দেখুন, সেক্ষেত্রে আপনারা সেই ওই একই প্রশ্নই করে আছেন, তবু বলে দিচ্ছি। যদি বাবা মা বেঁচে না থাকেন তাহলে নিজের নামেই দেবেন, যদি বেঁচে না থাকেন। আর যদি কেউ বেঁচে থাকেন, যিনি বেঁচে থাকবেন তার নামে দেবেন। যদি আবার বলছি, যদি বেঁচে না থাকেন নিজের নামে দেবেন,
যদি বাবা জীবিত থাকে বাবার নামে দেবেন, যদি বাবা জীবিত না থাকে, মা জীবিত থাকে, মায়ের নামে দেবেন। এবার আরো কেউ প্রশ্ন করছেন, যদি বিয়ে হয়ে যায় তাহলেও বাবা অথবা মায়ের দিতে হবে। এবার বাবা মা যদি মারা যান তাহলে নিজের নামে দেবেন। এটা হচ্ছে ব্যাপার। আর যদি আপনার ৭৪ সম্প্রদায় যাদের পরিবর্তন হচ্ছে তাদের কিন্তু অফিস ভিজিট করতে হবে, পরিবর্তন যাদের হচ্ছে সে ডকুমেন্ট নিয়ে। যদি বিয়ে হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার বাবা মায়ের ডেথ সার্টিফিকেট নিতে হবে, নিজের ইনকাম সার্টিফিকেট নিতে হবে। আর যাদের এমনি নিজের দিচ্ছেন পুরুষ ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেক্ষেত্রেও তাই, ইনকাম সার্টিফিকেট দেবেন, বাবা মা ডেথ সার্টিফিকেট দেবেন। মানে যেটা নেই, যিনি জীবিত নেই তার ডেথ সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করতে হবে। আপনি যদি বলেন আমার বাবা মা উভয় মৃত, সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা মায়ের বা নিজে যদি ইনকাম সার্টিফিকেট দেন, বাবা অথবা মায়ের যে কোনো একজন ডেথ সার্টিফিকেট দেখাতে হবে আপনাকে। এবার আসছে একটা ফ্যাক্টর, যে চাকরি যারা করছেন, আমি পরে আলোচনা করছি যদিও, সংশোধনের ক্ষেত্রে এই আবেদনের মাধ্যমে কোনো রকম কোনো সংশোধন হবে না। পরিষ্কার কথা শুনে নিন, কোনো রকম কোনো সংশোধন হবে না। অনেকেই প্রশ্ন করছেন, যদি সংশোধন করতে চান তবে আগে উপযুক্ত অফিসে গিয়ে কথা বলুন। এবার উপযুক্ত অফিস কেন বলছি, অনেক বিডিও অফিসে কিন্তু এই ইনফরমেশনটা এখনো যায়নি। অ্যাকচুয়ালি এসডি অফিসে গিয়েছে নোটিশগুলো, এসডিও বা সাব ডিভিশনাল অফিস থেকে এখনো কিন্তু ফার্দার প্রগ্রেস বা ফার্দার নোটিশ সেক্ষেত্রে সেখানে পাঠানো হয়নি। তো অনেক বিডিও অফিসে গেলে হয়তো আপনারা ঘুরে আসতে পারেন, কয়েকদিন পরে যা ভিজিট করবেন। আর যাদের খুব এমার্জেন্সি আছে, যেমন নিট কাউন্সেলিং বা অন্য কিছু, তাদের ক্ষেত্রে বলবো এসএসসি সিজিএল বা জিডি, এদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই এসডিওপি ভিজিট করুন, সেখানে গিয়ে কিন্তু আপনাদের কাজ হবে। আমি আজকেও দেখে আসলাম, এত ভিড় বলার মতো না। আমি স্যারের সঙ্গে কথা বলার মতো সুযোগই পেলাম না, এতটা ভিড়। আপনারা যদি মালদা থেকে কেউ বিলং করেন এবং আজকে যদি এসডি অফিসে এসে থাকেন, হয়তো আমার কথার অন্যতায় কিছু দেখবেন না, আপনারা হয়তো প্রচুর ভিড় দেখেছেন। তো যাই হোক, আজকে সেই কারণে আমি কথা বলতে পারিনি। আমি স্যারের সঙ্গে ভাবছিলাম কথা বলবো আজকে, আমার সেই সুযোগটা হয়ে ওঠেনি। এবার অনেকে প্রশ্ন করছেন, ডিজিলকারের সার্টিফিকেট কি ভ্যালিড? এবার দেখুন, ডিজিলকার যে সার্টিফিকেট দেখতে পাচ্ছেন আপনারা, সেই সার্টিফিকেটে কিন্তু না আছে কোনো সিল, না আছে কোথাও ডিজিলকার ভেরিফাইড চিহ্ন, আর না আছে কোথাও কোনো ডিজিটাল সাইন। এবার আপনারাই বলুন, কোনো একটা সার্টিফিকেটে যদি এই সমস্ত কিছু না থাকে, আপনারা কি সেটাকে ভ্যালিড হিসেবে নেবেন? বা অন্য কোথাও যখন সেটা দেবেন আপনি, তারা কি ভ্যালিড হিসেবে নেবে? আপনি যদি নিজের স্যাটিসফাইড না হন যে এখানেতে এরকম কিছু নেই, তাহলে কি করে আপনি স্যাটিসফাইড না হলে অন্য কেউ স্যাটিসফাইড হবে সেক্ষেত্রে? এটা নিজেকেই প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন। রিভ্যালিডেশন হবার পরে কি স্টেপ? সেক্ষেত্রে নতুন কোনো সার্টিফিকেট তৈরি হবে না, রিভ্যালিডেশনের ক্ষেত্রে বলছি। আর রিইস্যুয়েন্সের ক্ষেত্রে হবে, যাদের পরিবর্তন হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু রিইস্যুয়েন্স হবে। কিন্তু যাদের রিভ্যালিডেশন কোনো চেঞ্জেস হয়নি, তাদের ক্ষেত্রে অনলাইনে কাজ শেষ, ভ্যালিডেট হয়ে যাবে এবং আপনাদের সার্টিফিকেট অনলাইনে আপনারা দেখতে পাবেন ভ্যালিডেট হয়েছে কিনা, আগের সার্টিফিকেটেই কাজ হবে। আর যাদের চেঞ্জেস হয়েছে তাদের ক্ষেত্রে নতুন তৈরি হবে, নতুন প্রক্রিয়া শুরু হবে এবং সেক্ষেত্রে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন করে সব কিছু প্রসিডিওর মেনটেন হবে সেক্ষেত্রে। আর এই মুহূর্তে এনসিএল নিয়ে খুব প্রবলেম চলছে, ওই জন্য এই মুহূর্তে আপনারা না গেলেই বেটার। যে ক্ষেত্রে নিট কাউন্সেলিং, এসএসসি জিডি বা সিজিএল এই সমস্ত নিয়েই কাজ চলছে, প্রচুর প্রেশার, সব এসডি অফিসে একই রকম কথা, এনসিএল নিয়েই সমস্ত ব্যস্ত আর কি। আজকে রীতিমতো শেষের দিকে দেখলাম তাড়িয়ে দিয়েছে, অর্থাৎ অফিস আওয়ার পার হয়ে গেছে তাও ক্যান্ডিডেটরা দাঁড়িয়ে আছে, ভিড় করে আছে, দেখলাম রীতিমতো ঝগড়া হয়েছে এবং তাড়িয়েও দিয়েছে। তো এই সমস্ত ব্যাপারগুলোর যেন না হয়, আপনারা কয়েকদিন পরেই যান। এবার অনেকে প্রশ্ন করছেন, অফিসিয়াল নোটিশ এই সমস্ত তথ্য কোথা থেকে পাচ্ছি আমি? দেখুন, কাস্ট সার্টিফিকেটের সার্ভার খুলবেন, খুললে পরে এই নোটিশটা আপনাদের চোখে পড়বে যে কে করতে বলছে কি না বলছে। আর কোনো ইউটিউবারই কিন্তু এভাবে অথেন্টিকভাবে নিয়ে বা কোনো অফিস স্টাফ কখনোই কোনো ইউটিউবারের চ্যানেলে আসে না। অর্থাৎ আপনাকে সরাসরি বলবে, অফিস স্টাফ এসে তার বক্তব্যটা তুলে ধরবে, এটা কখনোই হয় না সাধারণত, আপনি কোথাও দেখবেনও না। অনেকে বলছেন সোর্স কোথায়? সোর্স তো আপনার নিজের কাস্ট সার্টিফিকেট, কাস্টের যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে পেয়ে যাচ্ছেন সোর্স, এর থেকে বাইরে তো কিছু নেই। তাছাড়া আরও সোর্স আছে, আপনারা যে
অ্যাপ্লিকেশন রিসিভ করছেন তার নিচে দেখবেন অনেক কিছু লেখা আছে, কোথায় গিয়ে জমা করবেন না করবেন সব কিছু কিন্তু দেওয়া আছে। উপরন্তু কাস্ট সার্টিফিকেট সার্ভারে যে হাউ টু অ্যাপ্লাই সেখানে গিয়েও দেখবেন কি করতে হবে না না করতে হবে সব কিছু দেওয়া দেওয়া আছে। কোন ইনকাম সার্টিফিকেট লাগবে কি না লাগবে সব কিছু উল্লেখ করা আছে। যদি ভেরিফাই করতে চান সেখানে ভেরিফাই করে নিতে পারেন। এবার আসি যারা চাকরি করছেন, চাকরি করার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। আপনারা আপনাদের ক্ষেত্রেও সেই নিয়মের কিছু আলাদা হবে না যে বাবা মার সার্টিফিকেটই দিতে হবে, ইনকাম সার্টিফিকেট, যদি তারা বেঁচে থাকেন, আর নাহলে নিজের দেবেন। হ্যাঁ, এবার নিজের দেবেন, এখানে একটা ফ্যাক্টর একটা কাজ করছে, যেটা আমার নিজের মতামত। সেটা হচ্ছে, ধরুন আপনি চাকরি করেন এবং আপনার ক্রেমি লেয়ারের উপরে হয়ে গেছে আপনার স্যালারি, ইয়ারলি ইনকাম 8 লাখের উপরে হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি ওবিসি এর মধ্যে বিলং করছেন, আপনার সার্টিফিকেট ওবিসি এর মধ্যে বিলং করছে, কিন্তু আপনার স্যালারি হয়ে গেছে এনসিএল এর উপরে, অর্থাৎ এ ক্যাটাগরির উপরে, ওবিসি এ ক্যাটাগরির। সেক্ষেত্রে কি আপনার ওবিসি বি হয়ে যাবে? এটা কিন্তু আমি কনফার্মেশন দিতে পারলাম না আপনাদের, কারণ সেক্ষেত্রে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে পড়ে যাচ্ছেন যে এনসিএল বা ওবিসি এ যে ক্যাটাগরির মধ্যে পড়ছে তারা হচ্ছে উইদিন 8 লাখস, অর্থাৎ ইয়ারলি ইনকাম যদি ফ্যামিলির ইয়ারলি ইনকাম উইদিন 8 লাখস হয় এবং তারা যদি গ্রুপ এ বি ক্যাটাগরির মধ্যে বিলং না করেন, সেক্ষেত্রে কিন্তু ওবিসি এর মধ্যে বিলং করছে সেটা। এবার 8 লাখসের উপরে চলে গেলে কিন্তু সেক্ষেত্রে একটা বি এর দিকে চলে যায় সেটা। তা আমি এই জিনিসটা বলতে পারবো না, যেহেতু আমি কথা বলতে পারিনি তাদের সঙ্গে, এবং সেই জিনিসটা আমার জানাও হলো না। আমি হয়তো স্যারের সঙ্গে কথা বলতে পারলে এই জিনিসটা উদ্ধার করতে পারতাম। আমি এই জিনিসটা তুলে ধরতে চাইছিলাম তাদের কাছে যে হ্যাঁ, যদি তারা এইভাবে সার্টিফিকেটটা প্রোভাইড করেন নিজের নামে, এবং সেটা যদি 8 লাখসের উপরই হয়ে যায়, যারা সার্ভিস করেন তাদের তো 8 লাখসের কারো করা যেতেই পারে উপরে, যারা নিচে থাকবেন তারা আলাদা ব্যাপার। সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে পারলাম না আমি, যে কার সার্টিফিকেট দেবেন বা কিভাবে দেবেন, এটা আপনারা এইচডি অফিসে গিয়ে ভিজিট করে জেনে নেবেন একটু দয়া করে। আর আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে যারা সার্ভিস করেন সেক্ষেত্রে আপনাদের একটা অপশন নিচে থাকবে, আপনারা ট্যাক্স পে করছেন কিনা সেটা উল্লেখ করতে পারেন আপনারা, তাহলে কিন্তু একটা সেই জিনিসটা উদ্ধার হয়ে যাবে। তবে আবার বলবো, আপনারা একটু এইচডি অফিসে ভিজিট করে কথা বলে নেবেন দয়া করে, কারণ এই জায়গাটা আমারও একটু কনক্লুশন আছে, যার জন্য আমি এটা কনফার্ম আপনাদেরকে বলতে পারছি না। আর যে কথা বলছিলাম যে কোথায় জমা করবেন কি জমা করবেন, তার একটা স্লিপ আপনাদের কাছে দিয়ে তুলে ধরলাম আমি। যারা প্রশ্ন করছেন এই তথ্যগুলো কোথা থেকে পাচ্ছেন, দেখুন স্লিপের নিচের ভাগটা আমি এখানে দিয়ে দিয়েছি আপনাদেরকে, এটা দেখেও বুঝতে পারবেন। এটা প্রত্যেকটা এসডিও যখনই আপনি অ্যাপ্লাই করছেন নিচের পার্টটা দেখে বুঝতে পারছেন, এখানে দেওয়াই আছে, ভিজিট করতে হবে আপনাদের। এই ভিজিট লেটারটা এখানে উল্লেখ করা আছে, কোথায় ভিজিট করবেন, কবে ভিজিট করবেন। এটা প্রত্যেকটা এসডিওর আন্ডারে, প্রত্যেকটা এসডিওর ক্ষেত্রে বুধবার, সেকেন্ড এবং ফোর্থ বুধবার দেওয়া আছে এখানে। সবার ক্ষেত্রে একই আছে, কিন্তু কোনো এসডি কি করে একটা দিন ধার্য করে দেয় যে আপনাদের এই টাইমের মধ্যে যেতে হবে বা এই দিন যেতে হবে। এখানে যেমন 12টা থেকে 3টা অবধি দেওয়া আছে, এই টাইমের মধ্যে কাজ হবে উইদিন 60 days। ঠিক আছে, প্রত্যেকটা এসডিওর ক্ষেত্রে একই হওয়ার কথা। এবার কেউ কেউ বলে দেয়, তাদের বাইরে নোটিশটা নিয়ে দেয় যে এই দিন আসবেন আপনারা, এই দিন আসবেন, তো সেটা আপনারা খোঁজ নিয়ে নেবেন কোন দিন কাজ হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আপনাদের যাদের প্রশ্নগুলো ছিল, আরও কেউ প্রশ্ন করছিলেন স্যার আমি করতে পারছি না, অনেকবার ট্রাই করলাম, এই নিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম আজকে, তথ্য খুঁজেছিলাম এবং আমি আমার স্যারকে ফোন করেছিলামও। উনি যেটা বললেন, যদি এরকমই হয় যে সাবমিট করা যাচ্ছে না, তাহলে কয়েকদিন পরে সেটা এইচডি অফিসে গিয়ে একবার ভিজিট করে সেটা জানাতে হবে যে আমার এই অ্যাপ্লিকেশনটা সাবমিট হচ্ছে না। তবে কয়েকদিন পরে, সেটা এই মুহূর্তে নয়, কয়েকদিন পরে। এই জন্যই বলছে যদি সার্ভারটা শিথিল হয় সেক্ষেত্রে কিন্তু সাবমিট হলেও হতে পারে পরে, তো কয়েকদিন ওয়েট করে সেটা করলে বেটার হয়, কয়েকদিন পরে সেটা ভিজিট করে গিয়ে সেটা বলতে হবে। তো এই ছিল কয়েকটা প্রশ্ন, আপনার উত্তর আশা করে দিতে পারলাম। অনেকে কমেন্ট করছেন, আমি আজকে যতটা সময় পেয়েছি তাদের কাছে, সেখানে গিয়ে বাইরে থেকে যতটা তথ্য জোগাড় করতে পেরেছি এসডি অফিস থেকে, আমি এসডি অফিস থেকে এগুলো জোগাড় করেছি, তবে সেটা বাইরের তথ্য, কিন্তু স্যারের সঙ্গে কথা বলতে পারিনি আমি, এবং বাইরে যারা ছিলেন অফিসের স্টাফ তাদের থেকে একটা ইনফরমেশন যতটুকু পেয়েছি সেই তথ্যটা আপনাদের কাছে তুলে ধরলাম। আর আমি আমার স্যারকেও ফোন করেছিলাম, অর্থাৎ যিনি অন্য এসডিও লেভেলে আছেন, সাব ডিভিশনাল অফিসার আছেন, তাকে ফোন করে যতটা তথ্য পেয়েছি
আর অ্যাকচুয়ালি বেশিরভাগ তথ্য আমি আমার স্যারের কাছ থেকেই পেয়েছি। উনি একজন সাব ডিভিশনাল অফিসার। তো সেই তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। বাকিটা কিছু এখানকার তথ্য তুলে ধরলাম। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। অলরেডি কমেন্ট ভরে আছে, আমি সেই রিপ্লাই করতে পারিনি। আমি অফিস থেকে এসে এখনো মোবাইলটা ধরতেই পারিনি অ্যাকচুয়ালি। যতটা পারবো আপনাদের উত্তর দেব। আর টেলিগ্রাম চ্যানেলে যারা প্রশ্ন করছেন তারও উত্তর দেব। যদি এই ভিডিও থেকে উত্তর পেয়ে থাকেন, আশা করছি উত্তরের প্রয়োজন পড়বে না। ফার্দার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন, আমি রিপ্লাই করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।